কিন্তু শুরুতে আমি একটু বলতে চাই স্যার, আমাদের লাস্ট পরীক্ষার এক্সপেরিয়েন্সটা, এই যে অনেকগুলা ক্লিনিক্যাল পরীক্ষা দেখার বা থাকার সুযোগ হওয়ার কারণে আমি আমাদের ট্রেনিদের ক্ষেত্রে বলছি, এটা বিভিন্ন ধরনের ট্রেনি আমাদের এখানে আছে। মিড টার্মের ট্রেনি আছে, সিভিল সেকেন্ড পার্ট আছে, সাব স্পেশালিটি আছে, অনেক ধরনের ট্রেনি আছে। সো পরীক্ষা থেকে আমাদের যেটা অভিজ্ঞতা হলো বেশ কয়েকবার থেকে, যে সহজ কেসগুলা পরীক্ষাটা কঠিন হচ্ছে এবং পরীক্ষাটা খারাপ হচ্ছে। এবং মনে রাখবেন যে অনেকগুলো আমরা যখন সকালে ক্যালিব্রেশন করা হয় অনেকগুলো রুগী থেকে, ইউ বিলিভ মি, সহজ কেস গুলা দেওয়া হয়। একটা আলসার, এটা বেনাইন অথবা মেলিগনেন্ট, একটা সোয়েলিং, একটা হার্নিয়া, একটা থাইরয়েড, একটা প্যারোটিড, একটা সার্ভাইকেল লিম্ফ নোড, ভেরি কমন কেস গুলা, অথবা একটা হয়তো হাইপোস্পেডিয়াস, একটা হাইড্রোসিল, ভেরি কমন কেস গুলো দেওয়া হয়। আমি ট্রেনিদের জন্য বলছি, সো দ্যাট ইউ ক্যান প্রিপেয়ার অ্যাকর্ডিংলি। দেখা যাচ্ছে আলসারের পরীক্ষাটা সবচেয়ে খারাপ হচ্ছে, দেন হচ্ছে হার্নিয়া। ওয়ারএস দেখাচ্ছে থাইরয়েড মোটামুটি ভালো হচ্ছে, হাইপোস্পেডিয়াস ভালো হচ্ছে। তাহলে আলসারে আমি যদি একটু এক্সাম্পল বলি, পরীক্ষা আজকে সারা রাত বললো শেষ হবে না এই পরীক্ষার গল্প। একটা দুটো শুধু এক্সাম্পল বলি, যে একটা আলসারের এজ অনুযায়ী তাকে আঁকতে দেওয়া হলো, আঁকতে পারতেছে না। তারপরে বলা হলো যাচ্ছে ঠিক আছে, এজ যদি স্লোপিং হয় কি বুঝবো, বোঝা যাচ্ছে না। আমি আলসারের বাইরে আর কি এক্সামিন করব, বলা যাচ্ছে না। ইউ বিলিভ মি প্লিজ। এবং সবচেয়ে দুঃখ লাগলো, আমার একটা ট্রেনিকে বলা হলো যে কালোটা কি, মানে গ্যাংগ্রিন, দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি গ্যাংগ্রিন, কিছু স্লাব ছিল, গ্যাংগ্রিন উনি বলতে পারলেন না। বললাম যে স্লাভ নাকি টেন্ডন কেমনে ডিফারেন্সিয়েট করবেন, আই হ্যাভ টু ডিফারেন্সিয়েট ইট ফর দ্য ক্লিনিক্যাল পারপাস। পারলেন না, কেন লিম্ফ দেখতে হবে। আচ্ছা, তার সবচেয়ে বড় দুঃখজনক হচ্ছে বলেন যে আর্টের ডরসাল পেডিসটা থাকে কোথায়, আপনি একটু নর্মাল পাঠাতে দেখান। ওটা পারলো না। বললাম যে ঠিক আছে, পুস্টোটিবিয়ালটা ইম্পর্টেন্ট নাকি আর্টের ডরসালিস পেডিস ইম্পর্টেন্ট। সো আমি জাস্ট কিছু হাইলাইট করতেছি টিপ অফ দ্য আইসবার্গ, যে এটা হলো আলসারের পরীক্ষা। এবং আলসারে একটু একটা পর্যায়ে একটু বোনটা দেখা যাচ্ছিল, বললাম যে বোনটা তো এক্সপোজ, আপনি এটা কি করতে চান। আহ বলে ফেলে দিব, তো কি দিয়ে, যন্ত্রটার নাম কি, যে বোনটা যে আমরা কাটি, বোনটা যন্ত্রটার নাম কি। বেসিক কিছু কোয়েশ্চেন আমরা আনসার পাই নাই। হার্নিয়া তো সেম, যে ডিপ রিং কোথায় হয় এটা দেখাতে পারলো না। একবার এক জায়গায় দেখায়, একবার দেখালে হার্নিয়াটা বেরিয়ে যায়, একই রুগীর আবার আরেক জায়গায় দেখালে হার্নিয়া বেরোচ্ছে না। তখন জিজ্ঞেস করলাম যে হোয়াট ইজ ইউর ইন্টারপ্রিটেশন, একবার বেরিয়ে গেল একবার বের হচ্ছে না, তাহলে পরীক্ষাগুলো খারাপ হয়ে যায়। সো আমি এই জন্য আমার ট্রেনিদেরকে বলবো, যেগুলো কমন কেস, হয়তো মনে করো যে আমি তো অনেক দেখছি আলসার বা অনেক হার্নিয়া দেখছি হাজার হাজার, এটা এমন কি আছে, নো, এগুলাতে পরীক্ষা থাকবেই। ইউ প্লিজ বিলিভ মি, আলসার একটা পরীক্ষা থাকবে। আমি আজকে আমাদের 2 দিন থেকে আমাদের এমবিবিএস পরীক্ষা নিচ্ছি, আমি আর স্যার একসাথেই নিচ্ছি। উই আর ভেরি মাচ প্লিজড উইথ দেয়ার ওয়ে দে আর প্রেজেন্টিং দ্য কেসেস অ্যান্ড দে আর আনসারিং দ্য কোয়েশ্চেন্স। আমি এর মনে হয় 50% আনসার পোস্ট গ্রাজুয়েশনে শুনি নাই। আপনারা আমাকে বিশ্বাস করবেন কিনা আমি জানি না। হ্যাঁ, এমন এমন আনসার দিচ্ছে ওরা, স্টোমাকে স্ট্রেজিং ল্যাপারোস্কোপি, পেরিটোনিয়াল লাভাই সার্টিলজি আনসার করতেছে কেমন। এবং একটা তো আমরা এমনও জিজ্ঞেস করছি, পারছে বলে জিজ্ঞেস করছি, একজনকে জিজ্ঞেস করলাম যে ঠিক আছে 22 বছর, সে একটা মক্সিভেন পাচ্ছে, পোস্ট ক্যান্সার অপারেশন, সে বাচ্চা চায়, সে কি করবে। এগুলো আনসার পর্যন্ত আমাদের এমবিবিএস স্টুডেন্ট দিতে পারতেছে। সো হোয়াই নট ইন পোস্ট গ্রাজুয়েট লেভেল। সো আমি রিকোয়েস্ট করব যে কমন কেসগুলো যেন আমরা পড়ি, শুধুমাত্র গভীরে না পড়ি, গভীরে অবশ্যই পড়বো, কিন্তু কমন কেসগুলো যেন আমরা ভুলে না যাই। সো অ্যাকর্ডিংলি লং কেস মনে রাখবেন, সবচেয়ে সহজ কেসগুলো দেওয়া হয়, তো একটা সিএস স্টোমাক দেওয়া হয়, একটা রেকটাল ক্যান্সার দেওয়া হয়, একটা কোলন ক্যান্সার দেওয়া হয়, হয়তো একটা পেরিএম্পোলারি, এই যে মেলিগন অবস্ট্রাকটিভ জন্ডিস ডিউ টু পেরিএম্পোলারি, রেগুলার 4টা কেসই দেওয়া হয়। হয়তো ব্রেস্ট কিছু ক্ষেত্রে দেওয়া হয়। তাহলে এই কেসগুলোর মধ্যেই ঘুরে পাক করে, খুব রেয়ারলি হয়তো ইন্ট্রাঅ্যাবডোমিনাল মাস অফ আননোন অরিজিন অথবা রেট্রোপেড এরকম দেওয়া হয় কেমন। মনে রাখবেন, এক্সামিনাররা যেটাতে পড়ালেখা জানে বা যেটাতে অভ্যস্ত, ওই কেসগুলো দেওয়া হয়। তাহলে ওই কেসগুলো আমি রেডি করি। আমি মনে করি যে ব্রেস্ট পেরিএম্পোলারি কারো যদি পড়ে, ওর ফেল করার কোনো কারণ নাই। নেভার, সব অঙ্কের মতো কোনটার পর কোনটা, কোনটার পর কোনটা। ইভেন একটা পেরিএম্পোলারি কোর্স আমরা পাস করাতে পারি না, দুঃখজনক। ঠিক আছে। সো প্লিজ, অল দি ট্রেনি প্লিজ বি প্রিপেয়ার্ড অ্যাকর্ডিংলি কেমন। ওকে, তাহলে আমরা আজকের পড়াশোনায় আসি। আমি স্যারদেরকে রিকোয়েস্ট করব, আরিফ আছেন এখানে, বিজ্ঞ ফ্যাকাল্টি, যদি আমাদের যে ইনফরমেশনগুলো আমি প্রোভাইড করব, কোনোটা যদি আমাদের মনে হচ্ছে যে না ব্যতিক্রম বা একটা সত্য নয় বা একটু চেঞ্জ হচ্ছে, তাহলে আমাকে একটু ঠিক করে দিবেন, আমি রিকোয়েস্ট করব। সাথে আমি আরেকটা কথা একটু বলি, গত ক্লাসে হয়তো আমরা যেটা ট্রমার উপর ক্লাস নিয়েছিল আমাদের বিজ্ঞ ফ্যাকাল্টি, দু একটা জায়গার মধ্যে আমাদের একটু কনফিউশন হয়েছিল মেবি।
সো আমি ওটা একটু হাইলাইট করতে চাই। একটা জায়গা ছিল হয়তো আমার মনে হয় ট্রেনিদের মধ্যে একটা কনফিউশন ছিল যে টেনশন নিউমোথোরাক্স আমরা কি করব? হ্যাঁ? তো টেনশন নিউমোথোরাক্স ইস এ ক্লিনিক্যাল ডায়াগনোসিস। হয়তো কারো কনফিউশন হতে পারে যে আমি এক্স-রে করতে যাব কি যাব না। আমি এক্স-রে পরের কথা। আমি আগে টেনশন নিউমোথোরাক্স এর জন্য যে ডেফিনিটিভ ট্রিটমেন্ট, যে টারশিয়ারি কেয়ার হসপিটাল সেটা করব, দেন এক্স-রে পরে। আমি এই বিষয়ে আমার একটা গল্প বলি। 1997 আমি ক্যাজুয়ালিটিতে কাজ করি ঢাকা মেডিকেল 32 নম্বর ওয়ার্ড, ওই সানকারপুলের ওইদিকে তোমরা চিনো, এবং এক্সরে ছিল একদম ডেন্টালের ওদিকে। সো আই ওয়াজ ভেরি মাচ ব্র্যান্ড নিউ আফটার এমবিবিএস, ওয়েন্ট টু দ্য ক্যাজুয়ালিটি ডিপার্টমেন্ট and the patient came with the fracture shaft of the femur. What I did, I shipped the patient to the radiology department for x-ray and patient came with a dead body. So আমি এই জিনিস এখনো ভুলি নাই। সো অলওয়েজ রিসাসিটেশন ফার্স্ট, ইমিডিয়েট মেজারমেন্ট ফার্স্ট, যেটা করলে রোগী মারা যাবে, আগে এক্স-রে নয়। এটা হচ্ছে টেনশন নিউমোথোরাক্স। আরেকটা জায়গা হয়তো আমাদের কনফিউশন হচ্ছিল মেবি যে ফ্লাইল চেস্ট। সো এটা আমি একটু রেফারেন্স বলি, আমাদের 10th এডিশন যেটা টিএলএস বই আছে, আমি ওখান থেকে হুবহু পড়ছি। এখানে আছে a segment of the chest wall that is detached from the rest of the thoracic case because of the fracture of at least 2 or more consecutive ribs, অর্থাৎ adjacent ribs in 2 or more places. এটা আসলে ইম্পর্টেন্ট। 2 or more consecutive ribs at 2 or more places. এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, তোমরা অনেকে কিন্তু কালকে মানে গত ক্লাসে 3 রিবস বলেছিলে। এটা অলসো আমাদের বেলি ল্যাবে আছে। 3 রিবস এর কথা বলা আছে। কিন্তু ওখানে কনজিকিউটিভ কথাটা নাই বা আরো ২ একটা টার্ম অ্যাডজেক্টিভ এড করা নাই। তো আমি রিকোয়েস্ট করব, যেহেতু ট্রমার সোল অথরিটি হচ্ছে এটিএলএস বুক, এবং স্যাররা যারা ট্রমা নিয়ে কোয়েশ্চেন করেন এবং ডিল করেন, all are related to ATLS training protocol and program. So I would request you all the guys to read out the ATLS definition of the, I mean, এটা কি ফ্লায়াল চেস্ট, ওকে? এটা মনে রাখবে। হ্যাঁ, অনেক সময় আমাদের বেরি ল্যাবে কিছু কিছু কথা আছে, কিন্তু আমাদের কমন সেন্সটাকে অ্যাপ্লাই করতে হবে এবং কনভেনশনাল, ট্রাই টু বি কনভেনশনাল। এমন কোনো কথা বলবে না যেটা পরীক্ষায় বিতর্ক তৈরি করে। আমার দরকার হলো পাশ করা ভাই। আমি এমন কিছু কথা বলবো এক্সামিনারকে যেটা এক্সামিনার খুশি হবে, এমন কিছু কন্ট্রোভার্সিয়াল বলবো না যেটাতে বিতর্ক তৈরি হবে, আমার পাসটা টেকে যাবে। সো ট্রাই টু পাস উইথ এ কনভেনশনাল আনসার এবং অ্যাকসেপ্টেবল আনসার। ওকে, এটা ছিল গত ক্লাসের আমাদের একটু ফিডব্যাক। আমরা একটু আজকে তাহলে আমি জাস্ট ২-১টা ছবি দেখাবো, কিন্তু ডিসকাস করব অনেক বেশি। তোমরা অনেকগুলো আনসার অলরেডি শুনে ফেলছো এবং অনেক কিছুই জানো আউট অফ আওয়ার টেক্সট বুক। তারপর আমরা একটু রিক্যাপিচুলেট করবো, আনসারগুলো বারবার বলবো যেন আমাদের মনে থাকে। So this is the case of fourth postoperative day following open appendicectomy. Looking at the picture, what is your diagnosis? তোমরা পার্টিসিপেট করবে প্লিজ। Serosanguinous discharge. Anything? Anybody else? Surgical site infection. ওকে, একজন বললো সেরোসাঙ্গুইনাস। তোমার কাছে কেন সেরোসাঙ্গুইনাস মনে হলো এটা? আরেকজন বললো সার্জিক্যাল সাইট ইনফেকশন। কেন তোমার কাছে এটা মনে হলো? যুক্তি দাও। কেন উত্তর জানতে হবে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য এমবিবিএস এন্ড পোস্ট গ্রাজুয়েট? এখানে এমবিবিএস এ কেন উত্তর না পারলে আমরা বলে দিই, ওরা একটু গাইড দিই, ক্লু দিই। কিন্তু এফসিপিএস বা এমএস এ কেন উত্তর জানতে হবে, দ্যাট ইজ দ্য আনসার। প্রথম কোশ্চেনে কোনো মার্কস নাই, কেন এক্সপ্লেনেশন এটা জানতে হবে। সেকেন্ড বলো, হোয়াই সেরোসাঙ্গুইনাস? At fourth postoperative day, the bandage should be dry, but there is a discharge and it is ওকে, সো ডিসচার্জ যেটা তুমি দেখতে পাচ্ছ, এটা কি সেরাস ফ্লুইড মনে হচ্ছে? লুকিং এট দ্য ড্রেসিং এট দ্য ওন, clear serous fluid, no, sir, mix. তাহলে so do you want to change your diagnosis either rather than serous fluid rather than SSI? Do you agree with the SSI? Yes, sir. Okay, anybody difference opinion other than SSI? Any student can differ other than SSI? Okay, I think nobody. So the diagnosis is definitely SSI. Okay, so can you define SSI? আমি অনেক সহজ কিন্তু প্রশ্ন করব, ওই কারণে একটা আমি খুব সুপারফিশিয়াল কথাগুলো বলবো যেন তোমাদের মনে থাকে। আমার কাছে খুব খারাপ লাগলো যে গ্যাংগ্রিন চিনল না ভদ্রলোক। হ্যাঁ, বলো এসএসআই কাকে বলে? SSI defined as infection that occurs
at the surgical site within 30 days of the procedure, or in case of implant up to 90 days or 3 months, and with involving skin subcutaneous tissue or deep soft tissue, or organ or organ space. Okay, so একটা হচ্ছে normal operation 30 days after surgery and prosthetic surgery তে 90 days. Do you agree all other training? স্যার প্রস্থেটিক সার্জারির ক্ষেত্রে 1 ইয়ার পর্যন্ত হতে পারে। এখন তো তাহলে opinion vary করলো। এখন আদার কি বলো, অন্যরা কি বলো? কেউ বলছে 90 days prosthetic surgery, কেউ বলছে 1 year. So 1 year prosthetic surgery. okay, so what is your reference 1 year? CDC guideline. Okay, এটা previously it was 1 year, but nowadays the CDC has defined and redefined is 90 days. Okay, তাহলে আমাদের এটা আনসারটা হবে 90 days. আগে 1 year ছিল, you are right, আমরাও 1 year পড়েছি, বাট এখন সেটা 90 days কমিয়ে এনেছে। তাহলে নর্মাল সার্জারি ক্ষেত্রে 30 days আফটার সার্জারি। আরিফ, তোমার যদি কিছু বলার থেকে বলবে প্লিজ ভাই, হ্যাঁ, যদি আমাদের কোনো ইনফরমেশন ভুল হয়। আর প্রস্থেটিক সার্জারি ক্ষেত্রে ইট ইজ নাউডেজ 90 days। আমাদের অন্যান্য ফ্যাকাল্টিরা বলবে। ওকে, সো আমিও এখন 1 ইয়ার মনে ছিল আমার, কিন্তু আপনার কাছ থেকে জানলাম যে 90 ডেজ। 90 days আমি আজকে একটুখানি দেখলাম সিডিসি জি স্যার। 90 days করছে, সেটা কেমন? আমিও আমি আজকে সকাল পর্যন্ত জানতাম যে এটা 1 year, আমি আজকে জানতাম। ওকে, এখন আমাকে বলো যে এসএসআই রেটটা কি, আমারটা কি দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা, স্যার আমি তো দেখতে পাচ্ছি না, আমাকে দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমার স্লাইড তো আমি দেখতে পাচ্ছি না, কি হলো? কেন? রিশেয়ার করবে? স্যার আমাকে একটু রিশেয়ার, আমাকে আবার ক্যান্সেল করে একটু রিশেয়ারটা কেমনে করে, কেউ তো পারি। Okay, I'm stop participant sharing. Sir. Okay, now we reshare. আচ্ছা, আমি আবার এখন আসছে স্যার? আসছে। আচ্ছা, sorry, তুমি দেখতে পাচ্ছ? আমি দেখতে পাচ্ছি এখন। ওকে, প্লিজ। একটা ফোন আসছিল তো, এটি ডিস্টার্ব হয়ে গেছে। আচ্ছা, ওকে, সরি। এখন আমাকে একটু ট্রেনিরা বলো প্লিজ, আমি এটার ইনসিডেন্সটা জানতে চাই। হোয়াট ইজ দ্য ইনসিডেন্স, গ্লোবাল ইনসিডেন্স, লোকাল ইনসিডেন্স, বাংলাদেশ পার্সপেক্টিভ বলো দেখি একটু কুইকলি। তোমরা যত কুইকলি বলবো আমরা বেশি কভার করতে পারবো, প্লিজ। ইনসিডেন্স কি রকম? In case of clean surgery, it is 1 to 2%. In case of clean contaminated surgery, it is 3 to 5%. Contaminated surgery, 10 to 20%. In case of dirty, it is 15 to 40%. এটা উইদাউট প্রোফাইলেক্সিস অর উইথ প্রোফাইলেক্সিস? এবং এটা Without prophylaxis. ওকে, এই ডাটা যে তুমি দিলে এটা কতদিন আগের ডেটা, দিও না? এটা কতদিন আগের ডেটা আনুমানিক? এবং এটা কারা দিয়েছে, এই ডাটাটা কারা দিয়েছে যে তুমি বললে ক্লিন কন্টেন্ট ডার্টি এত %, এটা কারা দিয়েছে এগুলো জানতে হবে তো। It's from CDC guideline. ইট ইজ অ্যাবাউট 40 years ago। এই ডাটাটা হচ্ছে 40 বছর আগের, হ্যাঁ 40 বছর আগের ডাটা, কিন্তু এখনো বলবৎ আছে। মানে এই ডাটাটা কত স্ট্রং, ইউ ক্যান ইমেজিন। 40 বছর পরেও স্টিল টেক্সট বুক এটাই বলছে বা সবাই এটাই বলছে। সো এত স্ট্রং একটা ডেটা, কেমন? সো এটা হচ্ছে যে তো আমেরিকান ডেটা বা ওয়েস্টার্ন ডেটা। আমাদের ডেটা কি বলে, বাংলাদেশের ডেটা কি? কত % আমাদের দেশে? তাড়াতাড়ি বলো। স্যার বাংলাদেশে স্যার বেশ কয়েকটা স্টাডি হয়েছে স্যার, যেমন স্যার শের বাংলা মেডিকেল কলেজ বা কুমিল্লা মেডিকেল কলেজ স্যার, এগুলো আমরা নামটা না বলি প্লিজ, যেহেতু এটা ইনফেকশন রিলেটেড তো। কোন মেডিকেল কলেজ আমরা না বলি, তুমি রেটটা বলো। স্যার অ্যারাউন্ড স্যার 20% to 30% স্যার, এটা করে স্যার বিভিন্ন জায়গায় কোন কিছু সালে? কিছু আপ টু 50%। ওকে,
আচ্ছা আমি একটু ডেটাটা দিই তোমাদেরকে। ওভারঅল ইনসিডেন্স অফ দি এসএসআই ইন বাংলাদেশ ইজ 5 to 14% ওভারঅল, ইরেসপেক্টিভ অফ লোকেশন, আই মিন স্পেশালিটি, টার্সিয়ারি, প্রাইমারি, সেকেন্ডারি। বাট আমরা যদি একটু স্পেসিফাই করি, 2025 এর একটা ডেটা হচ্ছে একটা টার্সিয়ারি কেয়ার হসপিটাল, আমি আগে বলতে আমি নাম বলবো না যেহেতু এটা ইনফেকশনের বিষয়। সো এখানে ওরা দেখিয়েছে 33% উইদিন 30 ডেজ। তাহলে বেশ বেশ একটা 1/3 রোগী ইনফেক্টেড হচ্ছে। এবং ওরা দেখিয়েছে বিশেষ করে যদি অ্যাবডোমিনাল সার্জারি হয় এখানে রেটটা 41%। এটা হচ্ছে 2025 এর ডাটা, সবচেয়ে লেটেস্ট ডাটা আমি যেটা পেয়েছি। 33% উইদিন 30 ডেজ, এবং এর মধ্যে অ্যাবডোমিনাল সার্জারিতে বেশি পেয়েছে। এবং এটা হচ্ছে টার্সিয়ারি কেয়ার। একটা লোকাল সেন্টার অর্থাৎ রুরাল সেন্টারের ডেটা দেখলাম, এখানে বলছে ওরা অ্যাবাউট 30%, কিন্তু ওরা বলেছে যদি রোগী ডায়াবেটিক হয় ওরা 61% পর্যন্ত, আই মিন মানে মোর দেন হাফ অফ এ পেশেন্ট ইজ বিকাম ইনফেক্টেড ওয়ান্স দ্য পেশেন্ট ইজ ডায়াবেটিক। ঠিক আছে, সিলেট একটু রুরাল ডাটা অফ বাংলাদেশ। তাহলে ওভারঅল হচ্ছে 5 to 14%, বাট 25 এটা ডেটা হচ্ছে 33%, 1/3, আর রুরাল ডাটা অলমোস্ট 50%। সো ইজ এ ভেরি মানে কি বলবো, এটা ভেরি গ্রেট বার্ডেন টু আওয়ার হেলথ কেয়ার ফেসিলিটিস এবং টু আস এজ ওয়েল। ওকে, আমরা ছবিটাতে ফেরত আসে। একটা ড্রেসিং আমরা কখন চেঞ্জ করি? আমি আবার বলছি, অনেক ভেরি সিলি জিনিস আমি জিজ্ঞেস করব, যেহেতু আমাদের পরীক্ষায় গ্যাংগ্রিনও ছিল না, এটা আমার মাথায় বারবার স্ট্রাইক করতেছে। সো আমাকে বলো যে আমরা কখন ড্রেসিং চেঞ্জ করি, ইন্ডিকেশন অফ চেঞ্জ অফ ড্রেসিং। Third period, sir, Usually, sir, 48 hours পর। তার যেটা So, পেশেন্টের পেইন কমপ্লেন করে অথবা কোনো ডিসকমফোর্ট কমপ্লেন করে অথবা দেয়ার ইজ এনি সাইন অফ local infection or inflammation or any systemic inflammation Good. after surgery. আচ্ছা ঠিক আছে, গুড, অনেকগুলো আনসার চলে আসছে। মোটামুটি আমরা যদি বলি যে এটা ডিপেন্ডস, আসলে মাল্টি ফ্যাক্টর, আমি কি অপারেশন করলাম তাই করলাম, অনেকগুলো ফ্যাক্টর জড়িত, আমি ওটা ডিটেইলস বলছি না। বাট অ্যাজ এ হোল একটা হচ্ছে রুটিন চেকআপ। আমরা হয়তো 4th ডে 5th ডে, কোনো ক্ষেত্রে 3rd ডে তো করে থাকি, যদি আগে থেকে আমরা মনে করি যে ইনফেকশন বা ইনফেক্টেড বা কন্টামিনেটেড সার্জারি করেছি। বাট কমনলি হচ্ছে ইউজুয়ালি 4th ডে বা 5th ডে তে আমরা করি, অথবা আর কোন ক্ষেত্রে করি যদি দেখি যে ব্যান্ডেজটা সোকড করেছে, ফাউল স্মেলিং করতেছে, গন্ধ করতেছে, রোগী প্রচন্ড ব্যথা পাচ্ছে কেমন, এবং ডিসচার্জ বেয়ে বেয়ে হচ্ছে, রোগী মনে হচ্ছে যে এখানে ভার হয়ে আছে, টাইট হয়ে আছে, তাহলে এগুলো কন্ডিশন আমরা ড্রেসিংটা চেঞ্জ করে দেখি। তাহলে সেরকম একটা ড্রেসিং আমরা চেঞ্জ করে দেখলাম। এই রোগীটা তোমার সামনে আছে, ইউ আর দ্য অ্যাটেন্ডিং ডক্টর, হোয়াট ইউ আর গোইং টু ডু উইথ দিস কেস? আচ্ছা তার আগে একটু কোয়েশ্চেন করি, এগেইন সিলি কোয়েশ্চেন, ডু ইউ হ্যাপি উইথ দ্য ইনসিশন? স্যার বুঝি নাই। আর ইউ হ্যাপি উইথ দ্য ইনসিশন? no, sir. Why? No, sir. What is No, sir, no. why? আর Why? একটু লোয়ার হওয়া দরকার ছিল। একটু উপরে হয়ে গেছে স্যার, মানে অনেক এটা এরকম আইডিয়াল স্যার, হয়নি এটা স্যার, কি একটু উপরে। ইনসিশন দিয়েছে উনি, কি করেছেন? গ্রিড স্যার, উনি grid iron incision দেওয়ার চেষ্টা করছে স্যার, এটা কিন্তু তো গ্রেড পরিস্থিতি কোনো ইয়ে নেই। হয় নাই। পরে Okay, মনে হয় তাহলে- রাদারফোর্ড মরিসন্স মাসল কাটিং ইনসিশন। এটা কি মাসল কাটিং বলবো আমি নাকি? না না, এটা তো ল্যাটারালি বেশি। এটা কিছু হয় না, নাইদার মাসল কাটিং গ্রিড আয়রন নট দি রাদারফোর্ড মরিসন, নাইদার দ্য ল্যান্স অ্যাজ ওয়েল। তাহলে আমাকে বলো, হোয়াট ইজ দ্য আইডিয়াল গ্রিড আয়রন ইনসিশন শুড বি? Medial 2/3, lateral 1/3 junction. Spinal umbilical line. ওকে, দেন 2/3 above the spinal umbilical line, 1/3 below the spinal. আরো কিছু কথা আছে, এটা কি রাইট অ্যাঙ্গেল টু দ্য স্পাইন অম্বিলিক্যাল লাইন এট দ্য ম্যাক Right. পয়েন্ট, রাইট? Right angle, sir. ম্যাক বার্নিস পয়েন্ট তোমরা বলেছো, এটা একটা কথা, রাইট স্পাইন অম্বিলিক্যাল লাইন, মাইন্ড ইট, নট ইন দ্য লেফট সাইড। তাহলে অনেকগুলো কথা দেখো, খেয়াল করতে হবে। আমরা জি, জি। পরীক্ষার সময় দেখছি রাইট কে লেফট, লেফট কে রাইট বলতেছে পোস্ট গ্রাজুয়েশনে। সো ওই লেভেলে গিয়ে এটা বলা তো ডিসক্রেডিট বাই, তাই না? আফটার এক্সিট এক্সাম উইল বি ইন্ডিপেন্ডেন্ট সার্জন। তাহলে স্যাররা ওগুলো জাজ করবে, আপনি রাইটের অপারেশন লেফটে করলে তো হবে না। তাহলে ওকে না, হয়তো আমি আজকে আমাদের এমবিবিএস পরীক্ষা ওরা আমি ঠিক করে দিছি রাইট না লেফট, ঠিক আছে, কিন্তু তুমি ইউ আর ফেসিং দ্য এফসিপিএস এক্সামিনার, ইউ ক্যানট মিস দ্য রাইট অর লেফট। ইউ ফলো মি প্লিজ। হ্যাঁ, আমি তোমাদেরকে ওই জিনিসগুলো গল্প করতেছি যেন ভুল না হয়। তাহলে এখানে আমাদের ম্যাকবার্নিস পয়েন্ট হচ্ছে মিডিয়াল 2/3, ল্যাটারাল 1/3 অফ দি রাইট স্পাইন অম্বিলিক্যাল লাইন, ওইটা হবে আমার ইনসিশনের পয়েন্ট, রাইট অ্যাঙ্গেল টু দ্য লাইন, নিচে 1/3, উপরে 2/3। আমাদের তোমরা শুনেছো কিনা প্রফেসর মতিউর রহমান স্যার,
ওই যে বারডেমে যিনি ছিলেন ঢাকা মেডিকেল প্রিন্সিপাল ছিলেন স্যার, যারা এখনো বেঁচে আছেন স্যার, আমরা যখন বারডেমে ট্রেনিং করি 97-98 সালে, স্যার বলছিলেন যে অ্যাপেন্ডিক্স অপারেশনে তোমার যদি কনফিউশন হয় এই যে ইনসিশনটা কোথায় দিবে, যে এটা কি হাই আপ অ্যাপেন্ডিক্স না রেট্রোসিকাল, না তোমার হয়তো মনে হচ্ছে, তখন তার ল্যাপারোস্কোপি ছিল না 97-তে, খুব দুই একটা হইতো, তখন স্যার বলছে যে তুমি একটু উপরের দিকে থাকবা, একটু ল্যাটারালি থাকবা, স্যার এটা বলতো, বলছে নিচে তুমি ইজিলি যেতে পারবা। হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে কিছু টিপস। তোমার কাছে মনে হচ্ছে কনফিউশন, আমি ইনসিশনটা এক্স্যাক্টলি কোথায় দিব, তাহলে স্যার বলতেন যে একটু উপরের দিকে থাকবা, একটু ল্যাটারালি থাকবা, তাহলে তোমার কাজটা সহজ হবে। যাই হোক, এটা আমার সাথে এখানে পার্টিনের নয়। তাহলে এখন আমরা উই আর নট হ্যাপি উইথ দ্য ইনসিশন আইদার। এখন আমরা এটা কি করবো, একজন বলো, এই অবস্থায় তুমি পেলে কি করবে? স্টিচ দিয়ে একটা অফ করে দিব স্যার, এখানে ডিসচার্জ আমি বেশি আসছে। ড্রেসিং করব, দেন আমি দেখবো যে হুইচ পয়েন্ট আর ইনভলভ, মানে ড্রেস কোন জায়গা থেকে কালেকশনটা আসছে। যদি স্পেসিফিক পয়েন্ট যেটা থাকবে সেটা আমি প্রথমে স্পেসিফিক পয়েন্ট থেকে আমি যে কালেকশনটা আছে সেখান থেকে আমি সিএস নিব, সিএস পাঠাবো কালচারের জন্য অন ডিসচার্জটা, এবং বাকি যে কালেকশন সেটা আমি ড্রেন করব, ড্রেন করে আমি ওখানে ড্রেসিং দিব এবং রেগুলার ড্রেসিং অ্যাডভাইস দিব, এবং কালচার অনুযায়ী দেন আই উইল প্রেসক্রাইব দ্য অ্যান্টিবায়োটিক আর আই উইল চেঞ্জ দ্য অ্যান্টিবায়োটিক। মাই কোয়েশ্চেন ইজ, আমি তোমাকে এভিডেন্স দিয়েছি, তুমি ড্রেসিংটা কিন্তু দেখতে পাচ্ছ, আমি ফেলে দিই না এটা। সো লুকিং এট দ্য ড্রেসিং, do you consider it as a one stitch or two stitch infected or whole the wound is infected? What do you think? হোল অন। তাহলে তুমি একজন, আমি একটা মেয়ে বলছে শুনলাম, আমি একটা বা দুটো স্টিচ কাটবো, তুমি এগ্রি করো কিনা এখন, নাকি চেঞ্জ করতে চাও ডিসিশন? না, আমি পুরোটা কেটে তারপরে হচ্ছে দ্যাট শুড কালেকশন বি দ্য করব। আইডিয়াল। তুমি হয়তো একটা দুটা করবে, চাপাচাপি করবে, ওখানে প্যাক দিবে, এটা দেখবে যে শুকাইতে লাগবে 40 দিন, তার মধ্যে ওখানে স্টেরাইল অ্যান্টিবায়োমা হবে, ঝামেলা হবে। বাট ইফ ইউ লে ইট ওপেন, রিমুভ অল দিস ফিচার্স, lay it open, debride it, wash it with the normal saline, take the, then আমি কালচারে পরে আসতেছি, then it will be heal early. হ্যাঁ, তোমার কি লাগবে এটা সেকেন্ডারি দিতে হবে হয়তো, বাট এটা দেখবে যে তোমার 10 দিন 14 দিনের মধ্যে শুকায় যাচ্ছে। আর তুমি যদি তুমি চাপাচাপি করো with other discipline guys, then it will long time, patient will suffer, এবং এটা ভালো শুকানো পরে দেখবে যে একটা ডিসচার্জিং সাইনাস থেকে যাচ্ছে। ওকে, এবং এটা ভিতরে দেখবে যে একটা টানেল হয়ে গেছে অলরেডি, ফ্যাটি ম্যান, চর্বিগুলা পচে গেছে, দেয়ার ইজ এ টানেল। সো একটা দুটো স্টিচ খুলে এখানে কোনো বেনিফিট দিতে পারবে না। কি বল আরিফ? আরিফ, ডু ইউ এগ্রি? এগ্রিড স্যার। ওকে, তাহলে আমরা সব স্টিচ এখানে কেটে দিব, ওপেন করব, নর্মাল লাইন দিয়ে দেবো। এখন একজন একটু বলতেছিলে তুমি এখানে সোয়াব নিবে, রাইট? জি স্যার। আমাকে বলো সোয়াব কয়টা সোয়াব নিবে, কিভাবে নিবে একটু বলো দেখি। স্যার আমরা তো সব যেটা নেই, যে প্রথমে আমরা যখন স্টিচ গুলা কাটবো তখন আমরা মানে অ্যাসেপ্টিক ওয়েতেই প্রথমে ওইখান থেকে যে মানে সোয়াব স্টিক আছে ওখান থেকে আমরা কালচারটা নিয়ে নিব, বা আমরা মাঝে মাঝে সিরিঞ্জেও নেই, নিয়ে আমরা সিএস এ পাঠাই, দেন আমরা ড্রেসিং করি। আমরা, আচ্ছা তুমি এটা করো, খুব এগ্রি, আই ডু এগ্রি, বাট হোয়াট ইজ দ্য আইডিয়াল? এনি আদার ট্রেনিং? স্যার আইডিয়াল হচ্ছে স্যার প্রথমে নরমাল স্যালাইন দিয়ে ওয়াশ করে তারপরে স্যার ওখান থেকে স্যার সোয়াব নিব স্যার। সোয়াবটা কোথা থেকে নিবে? আস থেকে নিবে, পেরিফেরি থেকে নিবে, ডিপ টিস্যু থেকে নিবে, কোথা থেকে নিবে? সারেন্ডিং টিস্যুও নিতে হবে, ওয়াল থেকে নিব। ওয়াও। আমরা বলি প্রথম কথা হচ্ছে আমরা, ও ঠিক বলেছে যে আমরা নরমাল স্যালাইন দিয়ে ওয়াশ, এখানে ব্যাকটেরিয়ার কোনো অভাব নাই। আচ্ছা তোমরা কি জানো নরমালি হিউম্যান বডিতে কয়টা ব্যাকটেরিয়া? ওয়াল থেকে নিব। আচ্ছা আমি তাহলে একটা প্রশ্ন জিজ্ঞেস করে ফেলি, নরমালি হিউম্যান বডিতে কয়টা ব্যাকটেরিয়া থাকে আনুমানিক বলো তো? তোমার বডি আমার বডিতে কয়টা ব্যাকটেরিয়া আছে নরমালি, নাকি নাই? কয়টা অর্গানিজম আছে আমাদের বডিতে? 10 to the power 14, 10 to the power 14, 14, বুঝো এখন হিসাব করে কত মিলিয়ন বিলিয়ন, ঠিক আছে? তাহলে তুমি এটা একটা ইনফেক্টেড টোন, এটা নরমাল স্যালাইন দিয়ে ধুবে, এখানে ব্যাকটেরিয়ার কোনো অভাব পড়বে না, কেমন? তাহলে ওয়াশ আউট করো, then you have to take the swab from the deeper tissue, deeper space, not from the surface, because surface আমাদের ওটা কি বলে, কমন সেল, কোলিফর্ম, কলোনাইজার, কন্টামিনেন্ট, এগুলো অনেক ধরনের অর্গানিজমের ক্লাসিফিকেশন আছে, এগুলো থাকতে পারে, বাট উই আর নট কনসার্ন অ্যাবাউট দ্যাট, আই আর কনসার্ন অ্যাবাউট দ্য প্যাথোজেন। প্যাথোজেন usually lies in the deeper tissue or in the peripheral part, বলা হয়
যে ওজিং যে ফ্লুইড গুলো আসছে, তুমি ওয়াশ করলে, ডেব্রাইট করলে, নমাসলিন ওয়াশ করলে, ওয়াল থেকে যে ফ্লুইড গুলো আসছে বা ডিপার টিস্যু থেকে যে ফ্লুইড গুলো বের হচ্ছে, দিস ইজ ভেরি রিচ ইন ব্যাকটেরিয়া এবং দ্যাট শুড বি দ্য আইডিয়াল ফ্লুইড ফর দি সোয়াব, ফর দি কালচার অ্যান্ড সেন্সিটিভিটি। কেমন? এবং আরো বলা হচ্ছে যদি তুমি, ইভেন আমি আমার চেম্বারের স্লাইড রেডি করে দিই, 2-3টা নিয়ে দিই, স্লাইড 2-3টা বানাই এবং ওই টেস্ট টিউবের মধ্যে দিয়ে গ্রাম স্টেন ওরা স্লাইড থেকে করে ফেলে এবং কালচারটা ওরা টেস্ট টিউব থেকে করে। সো দ্য মোর স্পেসিফিক ইউ উইল প্রোভাইড টু ইউর মাইক্রোবায়োলজিস্ট, you will get the better result. Okay, টিস্যু দিয়ে কি কালচার করা যাবে? What do you think? জি স্যার, যাবে স্যার, বেটার। টিস্যুটা কিভাবে পাঠাবে? স্যার কোনো প্রিজারভেটিভ দেওয়া যাবে না স্যার, নো প্রিজারভেটিভ। সো ফরমালিন দেওয়া যাবে না, কিন্তু একটু অসুবিধা হয় প্র্যাকটিক্যালি। এরকম আমরা টিস্যু যখন পাঠাই ল্যাব থেকে ফোন দেয়, স্যার আপনি তো বলে ফরমালিন দেন নাই। আমি প্র্যাকটিক্যাল কথাগুলো বলছি। কেমন? ওই যে রিসেপশনে যে থাকে, ও তো ডাক্তার না, টেকনিশিয়ানও না, ও তো রিসেপশনিস্ট। সো ও বলে স্যার আপনি তো ফরমালিন দেন, আমরা একটু ফরমালিন দিয়ে দেবো। তাহলে দেখো, তাহলে এটা বলে দিতে হবে যে আমি এটা মাইক্রোবায়োলজি দেখতে দিয়েছি, নট ফর দি হিস্টোপ্যাথোলজি। ওকে, এটা বলতে হবে 1 নম্বর। 2 নম্বর, আমাকে কি বলতে পারবে যে এসএসআই এর হিস্ট্রি কতদিনের? এটা একটা তো বললে অর্গানিজম 10⁻14 অর্গানিজম আছে, সবগুলা কিন্তু তোমাকে ক্ষতি করতেছে না, একসময় ক্ষতি করে আর কি। তাহলে এই এসএসআই এর হিস্ট্রি কত বছরের আনুমানিক? হিস্ট্রি জানতে হবে একটু একটু, বলো তাড়াতাড়ি বলো। আমি এগুলা দিয়ে যাচাই করার চেষ্টা করছি, তোমরা বই পড়ো কিনা। কেউ বই পড়ো না, নোবডি রিড দ্য টেক্সট বুক। 4000 থেকে 5000 বছর আগের হিস্ট্রি, অনেক পুরাতন এসএসআই। আগে কালো পাওয়া, এবং তখন ওরা কি করতো? ওয়াইন দিয়ে চিকিৎসা করতো। ওয়াইন, এই যে মানুষ ওয়াইন খায়, ওয়াইন দিয়ে চিকিৎসা করতো। ভিনেগার, যেটা আমরা এখনো দিই, সে প্রাচীনকালে ভিনেগার দিয়ে চিকিৎসা করতো। এগুলা কেমন? আচ্ছা, আমাকে একটু বলো যে তুমি যে অনসোয়াব নিলে কি পরীক্ষা করবে এখান থেকে? কি অ্যাডভাইস লিখবে? কুইক লেভেল, কুইক, অনেক ডিসকাশন। স্যার গ্রাম স্টেন এন্ড কালচার সেন্সিটিভিটি বুথ। এটা আমাদের চিটং এর ট্রেনিরা বলবে না, অন্য ডিস্ট্রিক্টের ট্রেনিরা বলবে। ওকে, অন্যরা বলুক দেখি একটু, দেখিয়ে অন্য একটা ট্রেনি বলো, অন্য ইনস্টিটিউটের, হোয়াই গ্রাম স্টেন, আর আদৌ তুমি গ্রাম স্টেন করতে চাও কিনা, বা আদৌ দরকার আছে কিনা। স্যার গ্রাম স্টেনিং করবো। আমি বলি এই প্রশ্নটা একবার, একটা ওই যেটা গ্যাংগ্রিন পারলো না, ওনাকে বললাম যে এখানে কি অর্গানিজম আছে, আপনি কি পরীক্ষা করবেন? বলছে স্যার কালচার, অনসোয়াব ফর কালচার সেনজিটিভিটি। বললাম যে গ্রাম স্টেন করবেন কিনা, না প্রয়োজন নাই স্যার, প্রয়োজন নাই, এরকম আনসার হলো। তাহলে গ্রাম স্টেনের প্রয়োজন আছে কি নাই বলো? ইয়েস স্যার। কি বলো? জি স্যার, আছে স্যার, আছে। কেন? একজন বলো, একজন, যে কোনো একজন বলো। ওয়াই? গ্রাম নেগেটিভ। টাইপস অফ ব্যাকটেরিয়া দেখার জন্য। বললো পজিটিভ আর নেগেটিভ, ওই পজিটিভ নাহলে নেগেটিভ, অত দুটাই আছে, কি লাভ তোমার? স্যার ইনিশিয়ালি স্যার গ্রাম নেগেটিভ বা পজিটিভ এটা বলে ফেললে স্যার, তাহলে এটা ন্যারো ডাউন হয়ে গেল। তাহলে পরবর্তীতে আমরা যখন কালচার সেন্সিটিভিটি করব, তাহলে অ্যান্টিবায়োটিকটা ওভাবে করে চয়েস করা যাবে স্যার। আর সেকেন্ড হলো স্যার পার্সেল দেখা যায় স্যার, হাই পাওয়ার ফিল্ডে পার্সেল গুলো দেখা যাবে স্যার। এই পার্সেল দেখে আমার কি লাভ? পার্সেল দেখে আমার কি লাভ? স্যার অনেক সময় এটা কন্টামিনেটেড কিনা সেটার জন্য। স্যার এটা কন্টামিনেশন হতে পারে, কলোনাইজার হইতে পারে, আর স্যার ইনফেকশন হতে পারে স্যার। তখন আপনি এটা ডিফারেন্স করার জন্য স্যার পার্সেল দেখতে হবে স্যার। ভালো বলেছো। ডেফিনেটলি আমাদেরকে গ্রাম স্টেন করতে হবে, মেনি রিজন। 1 নম্বর হচ্ছে যে পজিটিভ না নেগেটিভ, এটা আমাকে সাথে সাথে বলে দিচ্ছে, অ্যাটলিস্ট একদিনের মধ্যে বলে দিচ্ছে। কথার কথা, আমার কালচার পাবো আমি 3 দিন পরে, তাহলে আমি 2 দিন কি বসে থাকবো? তাহলে আমি জানি কিছু নলেজ আমাকে আমাদের আরিফ বলবে পরে, গ্রাম কি কি অ্যান্টিবায়োটিক আছে, গ্রাম নেগেটিভের জন্য কি কি অ্যান্টিবায়োটিক আছে। আমাকে যদি বলে যে গ্রাম পজিটিভ কক্কাই আর সিন ইন দ্য স্লাইড, তাহলে আমি এই রিলেটেড একটা অ্যান্টিবায়োটিক শুরু করে দিব। 3 দিন আমার উপরের অপশন আছে, আই নো ইট। বাট ইভেন দেন ইফ আই চু, আমি যদি জানি যে গ্রাম বলছে যে ওরা বেসিলায় আছে বা কক্কায় আছে, পজিটিভ আছে বা নেগেটিভ আছে, তাহলে আমি সে অনুযায়ী একটা অ্যান্টিবায়োটিক আগে শুরু করে দিতে পারবো। এটা হলো প্রথম সুবিধা। আরেকটা হচ্ছে আমরা এখানে পার্সেল দেখতে পারবো। অনেক সময় দেখবা যে ইউরিন আরি করছো, প্ল্যান্টি অফ ইপিথেলিয়াল সেল, বাট ইকোলাই গ্রোথ আসছে। সো এটা কোনো প্যাথোজেন নাই, যেহেতু ইপিথেলিয়াল সেল। কিন্তু তুমি যদি সিগনিফিকেন্ট পার্সেল পাও, ইকোলাই গ্রোথ আসছে, এটা সিগনিফিকেন্ট। সো ইটস ট্রু ফর দি সুপারফিশিয়াল ইনফেকশন। তুমি বলে যে প্ল্যান্টি অফ পার্সেল,
সাথে স্টেফাইলোকক্কাস, তাহলে এটা সিগনিফিকেন্ট। কিন্তু দেখলে যে প্লেন্টি অফ ইপিথেলিয়াল সেল, পাস সেল নাই বললেই চলে, তাহলে হয়তো ইকোলাই পাইলা, এটা সিগনিফিকেন্ট নাও হতে পারে। সো অলওয়েজ প্র্যাকটিস গ্রাম স্টেন এট দ্য সেম টাইম কালচার এন্ড সেন্সিটিভিটি। তাহলে কালচার আমাদের কতদিন লাগে আনুমানিক বলো তো একজন রিপোর্টটা পাইতে? 3 দিন স্যার। 3 দিন। 72 ঘন্টা পর্যন্ত লাগতে পারে। টিবির কালচার পাইতে কতদিন লাগে? 7 days, ছয় sir, at least. সপ্তাহ। Atypical 6 সপ্তাহ mycobacterium থেকে infection 7 days পর্যন্ত, sir. Yeah, আমরা এখন আমাদের এখানে চিটং আমরা যেটা প্র্যাকটিস করি 7 ডেজ এর মধ্যে রিপোর্ট পেয়ে যাই। স্যার আমরা কি এখানে স্যার এফবি করব স্যার? এফবি তুমি যদি মনে করো যে তোমার ক্লিনিক্যাল সাসপিশন আছে, এফবি অবশ্যই করবে। কিন্তু এটা কি আমি এফবি সাসপেক্ট করব কিনা? এই Sir, যেগুলো early SSI, sir, এটা 4th PUD, sir, তাহলে আমি atypical mycobacteria suspect করব না, sir. না, আমরা এটা করব না। আমরা এফবি সাসপেক্ট করব কখন? ধরো পোস্ট ল্যাব কল যেগুলো নিয়ে সাইড, ধরো 1 মাস 1.5 মাস পরে আসতেছে, 3 মাস পরে আসছে, ইভেন 1 বছর পরে আসতেছে, তাহলে অথবা ওইখানে ফরেন বডি গ্রানুলোম, এখানে আবার ডিফারেন্ট ডিসকাশন, আমরা এটা আরেকটা ক্লাসে আলোচনা করব। এবং আমাদের মনে একটা অস্পিও আছে ওরকম। তাহলে যদি আমরা বিশেষ করে ল্যাপারোস্কোপির পরে বা হার্নিয়ার পরে বা ল্যাপারোটমির পরে 1 মাস 1.5 মাস পরে আসতে, বিশেষ করে আমরা পাই পোস্ট এলইউসিএস বা পোস্ট এস্টমি ওন্ডে পাই, তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই সিএস, আর তুমি তো জানো এটা আন্ডার মাইনাস থাকবে। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা আজকে আমাদের এমবিবিএস স্টুডেন্টকে জিজ্ঞেস করেছি, এটা খুব সুন্দর আনসার করেছে। ওকে, আচ্ছা এই থিওরিটা আমি একটু বলি, তাহলে আমরা এখানে কালচার পাঠাবো, এটা আমরা নরমালি ওয়াশ করব। আচ্ছা এখন স্যার সোয়াব নিবেন কিভাবে একটু আবার যদি বলতেন স্যার। আমরা বলেছি তো, আমরা বলছি সোয়াবটা নিব আফটার নরমাল স্যালাইন ওয়াশ, নট আফটার ইনটেনসিভ ওয়াশ। পভিডন দিয়ে দুইলে হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে ভিনেগার এরপরে নেওয়া যাবে না। তুমি নরমাল স্যালাইনটা ভালো করে ওয়াশ করে দাও, তারপর ডিপ আর টিস্যু থেকে নাও, ডিপ টিস্যু থেকে ফ্লুইড গুলো একটা থেকে নাও, ওয়াল থেকে যেগুলা বের হচ্ছে বলা হচ্ছে স্কুইজ করো, তুমি পাশে একটু চাপ দাও, যে সেরোসিঙ্গুনেস ফ্লুইড গুলো আসবে ওখান থেকে নাও, কারণ দিস আর ভেরি মাচ রিচ ইন ব্যাকটেরিয়া। বুঝতে পারো, তুমি পচা টিস্যু দিয়ে কোনো লাভ নাই। একজন বলেছিল আমি সিরিঞ্জ করে করব, হ্যাঁ আমি দেখেছি একটা দুইটা জায়গায় লেখা আছে, বিশেষ করে ব্রেস্টের ক্ষেত্রে। তবুও একই কথা বলছি, মনে রাখতে হবে ম্যাক্সিমাম এক্সামিনার এটা পছন্দ করবেন না। কেমন তুমি সিরিজ দিয়ে পাস নিবে? পাসে কম্পোনেন্ট কি বলতো, একজন বলতো, হোয়াট ডাজ দ্য পাস কন্টেইনস? Dead and live bacteria, neutrophil. তাহলে এখানে ডেড ব্যাকটেরিয়া, নিউট্রোফিল, ডেড লিউকোসাইট, মেইনলি পলিমরফনিক, তাহলে এটার উপর তুমি কি কালচার পাবে? কালচার আসবে নেগেটিভ, নো গ্রোথ। তুমি খুশি? আসলে খুশি হওয়ার কোনো কারণ নেই। সেই জন্য আমরা ফ্র্যাঙ্ক পাসটা দিব না, যদিও দু একটা জায়গায় লেখা আছে আমি দেখেছি। সো try to send a specimen which are rich in কি বলে এটাকে, ব্যাকটেরিয়া। ওকে, তাহলে এখন আমি একটা প্রশ্ন করি, দেখি বই পড়ছো কিনা বোঝা যাবে। যিনি সার্জারি করেছেন এই অপারেশনটা, উনি ডিউরিং দ্য প্রসিডিউর ইনফেকশন রিলেটেড কি করা উচিত ছিল ওনার? স্পেসিফিক কোয়েশ্চেন রিলেটেড টু, এটা মনে করে যে এটা একটা গ্যাংগ্রিনাস অ্যাপেন্ডিসাইটিস ছিল অর পারফোরেটেড ছিল, তাহলে ওনার কি করা উচিত ছিল? একজন বলো। ডিউরিং ডিউরিং অ্যাপেন্ডিক্সেক্টমি স্যার ওখান থেকে পাস নেওয়া উচিত ছিল স্যার, নিয়ে স্যার কালচার করা উচিত ছিল। ভেরি গুড আনসার। তোমরা ওই যে বলছি ফার কোশ্চেন পড়ো না তো তোমরা, প্লিজ গো থ্রু। এই যে এবার দেখো একটা পরীক্ষায় দিলাম, শুধু পরীক্ষার গল্প করবো এখন। একটা পরীক্ষা দেওয়া হলো একটা স্টেশনে, তোমরা ফার কোশ্চেনে দেখেছো কিনা ওই যে পাইলোনিডাল সাইনাস দেখেছো তো? আমি গতদিনও মনে একটুখানি বলছিলাম, শুধুমাত্র ওই ছবিটা দিয়েছে, বলছে যে একটা লিম্বার্গ প্লাগ রম্বয়েড করে একটা লিম্বার্গ প্লাগ ড্র করো। 13 জনের পরীক্ষা নিলাম, 2 জন পেরেছে, এবং 2 জনই চিটং থেকে, আর কেউ পারে নাই, কোনো ট্রেনে কোনো ইনস্টিটিউট থেকে পারে নাই। তাহলে মানে কি, তোমরা বই পড়ো না, বইয়ের ছবিটা দেখলে ওটা হয়ে যেত, মানে কিভাবে যে আঁকছে। সো আমি এই জন্য বলছি যে এই কথাটা যে একজন ট্রেনি বললো, যে বলা হচ্ছে যে ফার কোশ্চেন পড়লে দেখবে অ্যাপেন্ডিসেক্টমির যে প্রসিডিউর, যে পেরিটোনিয়াম ওপেন করার পরে প্রথম কাজ হলো সোয়াব নেওয়া এবং সেটা কালচারের জন্য পাঠানো, সুয়েস্ট্রো ফর দ্য ল্যাপারোস্কোপি। বুঝতে পেরেছো কিনা? ওকে, তাহলে সেটা করা উচিত ছিল। তাহলে একটু আমরা মাইক্রোবায়োলজি পড়া জিজ্ঞেস, স্যার আমি কি বেশি সময় নিয়ে নিচ্ছি না স্যার? না, মানে আর একটু টাইম নিতে পারবো, অসুবিধা নেই। আচ্ছা স্যার কখনো কখনো স্যার আমরা দেখি যে ওখানে যে সার্জিক্যাল সাইট ইনফেকশনে সোয়াব নেওয়ার সময় আমাদের স্ট্রং সাসপিশন দেয় এখানে কোনো ব্যাকটেরিয়া আছে, কিন্তু রিপোর্টে দেখা যাচ্ছে নো গ্রোথ। এটার কি স্যার কোনো কারণ আছে কিনা? অবশ্যই আছে, মাল্টিফ্যাক্টরিয়াল। একটা হচ্ছে ল্যাবের ফ্যাক্টর,
একটা হচ্ছে স্পেসিমেন এফেক্ট, একটা পেশেন্ট এফেক্ট, অনেক কিছু হতে পারে। সবচেয়ে দায়িত্ব, সবচেয়ে মনে রাখবে যে দোষটা আমি আমার নিজের গাড়ি নিব, আমি অন্যকে দোষটা দিব না। তাহলে আমি ধরে নিব যেহেতু সবসময় বেস্ট হচ্ছে ইউর ক্লিনিক্যাল জাজমেন্ট। তোমাকে বিশ্বাস করতে হবে। আমার ক্লিনিক্যালি মনে হচ্ছে এখানে ডেফিনেটলি ইনফেকশন আছে, কিন্তু গ্রোথ আসছে না, ওকে আমি রিপিট করবো, স্পেসিমেনটা আবার দিব, ইভেন থার্ড টাইম। আমরা দেখেছি টিবি ক্লিনিক্যালি মনে হচ্ছে থার্ড টাইম পজিটিভ আসছে, গ্রানুলোমাটাস ইনফ্লামেশন বা মাইক্রোব্যাকটেরিয়া পজিটিভ, থার্ড টাইম আসছে, এরকম আমরা দেখেছি। সো বিলিভ ইউর সেলফ, send the specimen and appropriate specimen accordingly. Okay, এখন আমি একটু বেসিক কোশ্চেন করি, দেখি কে বলতে পারে। কক্স পোস্টুলেটস কি একটু বলো দেখি, কুইকলি বলো। সিনিয়র স্যাররা কিন্তু এগুলো জিজ্ঞেস করবে না, হ্যাঁ? তুমি যখন একটু আনসার পারবে না তখন দেখবে যে বেসিকে চলে যাবে। কক্স পোস্টুলেট বলো। The microorganism must be found in abundance in all organisms suffering from the disease, হ্যাঁ, not only in healthy individuals or not only in healthy organisms. The must be a disease when introduced into a healthy individual. ভেরি গুড, গুড আনসার করেছো, খুব সুন্দর আনসার। চারটা পয়েন্ট আছে যে প্রত্যেকটা একটা অর্গানিজম আছে, এটা আইসোলেট করা যাবে, এটা আবার একটা হোস্টে ডিজিজ করবে, ওই হোস্ট থেকে এটা আইসোলেট করা যাবে। আমি কেন এই কথাগুলো বলছি, যে আমাদের বিভিন্ন লেভেলের ট্রেনিং আছে, মিড টার্ম বিশেষ করে। মনে রাখবে, তুমি যদি প্রশ্নগুলো দেখো সব বেলি লাভ থেকে খুঁজে 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 দেওয়া হয়। মিড টার্ম আমরা বেসিক থেকে দিই, আর ক্লিনিক্যালে মোটামুটি পুরো বই থেকে দেওয়া হয়, মেইনলি ক্লিনিক্যাল সাইট গুলো। তো সেজন্য আমি রিকোয়েস্ট করবো সবাইকে টপ টু বটম বেলি লাভটা পড়ে ফেলবে। কোন নোজ দেবে যে মিড টার্মে কক্স পোস্টুলেট দিয়ে বসে আছে, কেমন? মানে কিন্তু বেসিকের পড়া। ওকে, গুড, ভেরি গুড, তুমি ভালো আনসার করেছো যে কক্স পোস্টুলেট। তাহলে এখন আমরা এটাকে ওপেন করে দেবো, ডেইলি ড্রেসিং করব। পরবর্তী আউটকাম কি হতে পারে বলো দেখি। তুমি ড্রেসিং করলা, কতদিন করবে, কি দিয়ে ড্রেসিং করবা বলো, একজন বলো। কি দিয়ে ড্রেসিং, ম্যাটেরিয়াল কি হবে? Normal sir. নরমাল স্যালাইন, গুড। আর কিছু দিবে না তুমি, অ্যান্টিসেপটিক দিবে না? কুইকলি বলো ভাই। পভিডন আয়োডিন, আমাদের অনেক জিনিস আছে না, পভিডন আয়োডিন আছে, ইউজল আছে, ভিনেগার আছে, হাইড্রোজেন পারঅক্সাইড আছে, ক্লোরহেক্সিডিন আছে। Which one will you use? Why and why not? ভয় পাইও না, বলো না, বললে আনসার গুলো শুনতে পারবে, ভয়ের কিছু নাই, বলো। ভুল হোক, ভুল করে Sir, povidone and hydrogen peroxide দিয়ে করবো স্যার। তাহলে এটা আচ্ছা, আমি বলো এসএসআই এর ক্লাসিফিকেশন বলো, তাহলে এটা কোন ধরনের এসএসআই যেটা আমরা দেখতে পাচ্ছি? হাউ ক্যান ইউ ক্লাসিফাই এসএসআই? স্যার সুপারফিশিয়াল, ডিপ এবং অর্গান স্পেস। এটা কোনটা? কাজের স্যার আছে মেজর আর এটা কোনটা? এটা কি ওয়েল সুপারফিশিয়াল, আমি হয়তো ডিপ বলবো, এটাকে সুপারফিশিয়াল হয়তো বলবো না। আমি জানি না স্যাররা কি বলবেন, আমার কাছে মনে হচ্ছে নট এ সুপারফিশিয়াল। আমি আচ্ছা, তাহলে এটা মেজর না মাইনর এটা বলো, তাহলে আমি ওটা ক্লিয়ার করি দেন। সিম্পটম থাকে তাহলে স্যার এটা মেজর। না না, যদি না ভাই, যদি কোনো কথা নাই পরীক্ষায় প্লিজ, যদি বললে সমস্যা পরীক্ষায়। তোমার সামনে আছে, ছবিটা আছে, ড্রেসিংটা রুগীটা আছে, তুমি বলো এটা মেজর এসএসআই না মাইনর এসএসআই? মেজর। ওয়াই মেজর বলো? পেশেন্ট হসপিটালিস্ট করবে, রেগুলার ড্রেসিং করতে হবে, অ্যান্টিবায়োটিক চলবে না, এটা কোনো ক্রাইটেরিয়া না। আমরা কি বলছি শুরু, আমরা বলছি যে সব ওপেন করে দেবো। রেফারেন্স হলো যে মাইনর এসএসআই আমার কোনো ইন্টারভেনশন লাগে না, একটা স্টিচ কাটলাম, এক ফোঁটা পাস বেরোলাম, একটু অ্যান্টিবডি চেঞ্জ করলাম, কালচার করলাম, দ্যাট ইজ মাইনর এসএসআই। কিন্তু যখন আমি এক্সপ্লোর করব, ড্রেন করব, টয়লেটিং করব, ওয়াশ করব, দ্যাট ইজ এ মেজর এসএসআই। হসপিটাল ভর্তি থাকবে, হসপিটাল স্টেপ বেড়ে যাবে, কেমন, সেগুলো হচ্ছে মেজর। আবার তোমার সেকেন্ডারি ক্লোজার লাগবে পরবর্তীতে, এগুলো হচ্ছে মেজর এসএসআই। তাহলে আমাকে বুঝতে হবে মেজর এসএসআই তাহলে এসএসআই কি কি। তাহলে আমরা কথা থেকে বুঝতে পারতেছি এটা একটা মেজর এসএসআই। তাহলে মেজর এসএসআই ইউজুয়ালি, মাইনর এসএসআই গুলো সুপারফিশিয়াল হয়, মেজর এসএসআই গুলো ডিপ হয় এবং অর্গান স্পেসিফিক হয়, কেমন? তাহলে এটা একটা আমার বিবেচনা, এটা একটা স্যার আপনি কি বলেন?
ওকে, তাহলে মেজর এক্সারসাইজ আমরা সব সেলাই খুলে দিয়ে আমরা ডেব্রাইট করছি, ডেইলি ড্রেসিং করতেছি 5-7 দিন, আবার সেকেন্ডারি ক্লোজ করব। সো ইট ইজ এন এক্সাম্পল অন মেজর এক্সারসাইজ। কোথায় এক্সাম্পল বলো তো একটা। স্যার অ্যাবডোমিনাল এনি অ্যাবসেস, যেমন পেলভিক অ্যাবসেস, হ্যাঁ, তারপরে সাবক্রেনিক অ্যাবসেস। ধরো অ্যানাস্টোমোটিক লিক, এটা কি? জি স্যার, এটাও স্যার হচ্ছে অর্গান ইয়েস, ভেরি গুড। ইয়েস, এটা এক্সাম্পল জিজ্ঞেস করবে এটা পরীক্ষায়, অথবা তোমাকে এটা সিনারিও ইউ নেভার নো। আমরা যে ডিসকাশনটা আজকে করতেছি দেখবে যে এটা থেকে একটা 25 নম্বরের প্রশ্ন, এবং মনে রাখবে থেকে দেখবে যে এটা 25 নম্বরের প্রশ্ন দিয়ে দিয়েছে স্যার, এরকম একটা প্রশ্ন হতে পারে। কেমন? তাহলে আমাদের এসএসআই এর ক্লাসিফিকেশন আমি অন্যদের জন্য বলছি দুভাবে করতে পারি। একটা হচ্ছে মেজর, এটা হচ্ছে মাইনর, আর একটা হচ্ছে যে আমরা সুপারফিশিয়াল এসএসআই, যেমন এক্সাম্পল হচ্ছে স্কিনে বা ফ্যাটে যেটা হয়, ডিপ হচ্ছে ডিপ টিস্যু, মাসল লেয়ার, ফেশিয়াল প্লেন, ডিপ ফেশিয়াল প্লেন যেটা হয়, আর অর্গান স্পেসিফিক অ্যাবডোমিনাল পেলভিক অ্যাবসেস, সাবক্রেনিক অ্যাবসেস, সাবডায়াফ্রামিক অ্যাবসেস অথবা অ্যানাস্টোমোটিক লিকেজ, সেটার কারণে হতে পারে, যেটা হচ্ছে ডিপ অর্গান। মেজর মাইনরের মধ্যে আমরা বলছি মেজরের মধ্যে 5টা খুব সিগনিফিকেন্ট থাকবে। আমি বলেছি এখানে আমাদের ইন্টারভেনশন করতে হবে, আইদার ড্রেনেজ অর ডেব্রাইনমেন্ট অর ড্রেসিং অর সেকেন্ডারি ক্লোজার। মোস্ট ইম্পর্টেন্টলি যেটা একটা এমসিকিউ ছিল, সিস্টেমিক ম্যানিফেস্টেশন থাকবে, যেটা মারুফ একটা কোয়েশ্চেন দিয়েছিল, অর্থাৎ এসআইআরএস থাকবে। সিস্টেমিক ইনভার্টেড রেসপন্স যে ফিচার গুলো আছে, ট্যাকিকার্ডিয়া, ট্যাকিপনিয়া, এগুলো টেম্পারেচার এগুলো থাকবে, এবং এটা রোগীর হসপিটাল স্টে বাড়িয়ে দিবে এবং ডিলে টোন হিলিং হবে বা সেকেন্ডারি। আর কনভার্সলি হচ্ছে মাইনরের ক্ষেত্রে। কেমন? তাহলে এটা হচ্ছে আমাদের একটা মেজর, আই মিন এসএসআই। ওকে, কতদিন লাগতে পারে এটা মোটামুটি হেলদি হতে, কি মনে হয় আনুমানিক? 10 থেকে 14 দিন। 14 দিন হয়তো লাগবে না, মেবি উইক লাগবে। এখন আমি জানতে চাচ্ছি, আচ্ছা আমরা ওই যে ড্রেসিং মেটেরিয়ালটা আজকে আর জিজ্ঞেস করবো না, ওইটা করলে হয়তো তোমরা আমি জানি না কোনটা, একটু মনে রাখবে, দেখবে যে পরীক্ষা এটা পভিডন আয়োডিন দিয়ে দিল, বলবে যে এটা কত পার্সেন্ট, এর কম্পোজিশন কেটে কিভাবে কাজ করে, পেয়ার উইথ ক্লোরহেক্সিন, কখন হাইড্রোজেন পারঅক্সাইড দিবে, কম্বিনেশন দিবে কিনা, দিবে না, কতদিন, কখন এটা দেওয়াটা, আচ্ছা কতদিন দিবে অ্যান্টিসেপটিক গুলা, কখন? কিন্তু আমি যখনও দেখবো যে আমার একটা উন্ডের 3টা স্টেজ আছে, স্টেজ অফ এক্সটেনশন, স্টেজ অফ ট্রানজিশন, স্টেজ অফ হিলিং। আমি যখন দেখবো যে আমার ওটা ট্রানজিশন পার হয়ে হিলিং এর দিকে যাচ্ছে, তখন আমি আর অ্যান্টিসেপটিক গুলো ইউজ করবো, আমি নর্মাল স্যালাইন দিয়ে ইউজ করবো, এবং আমার যেন ওন হিলিং এ হ্যাম্পার না করে। আরো কিছু কন্ডিশন আছে, যেমন আমার ভুল হয়েছিল একবার, আমার মনে আছে এখনো, আমরা একটা সোয়াসেপসিস ড্রেন করছিলাম ওয়ে ব্যাক ইন 1998 প্রবাবলি। সো আমি দেখলাম যে একটু স্লাভ আছে, এটা আছে, আমি করলাম কি ভিনেগার দিয়ে দিলাম ড্রেসিং, খুব ভালো করে ভিনেগার দিলাম, একদম কনসেন্ট্রেটেড ভিনেগার 100%, কিছুই মিশাই নাই। পরের দিন দেখলাম যে ওদিক দিয়ে স্টুল, ফার্স্ট ড্রেন, পরের দিন স্টুল টিস্যু ড্যামেজ হচ্ছে। আমি ওই যে কনসেন্ট্রেটেড ভিনেগার দিলাম, ওটা ডিসেন্ডিং কোলন মোটামুটি পচাই ফেলছে এবং পায়খানা বেরোচ্ছে। দ্যাট ওয়াজ আ মিস্টেক। এবং সেজন্য তোমরা দেখবে অনেক সময় যখন বাস্ট অ্যাবডোমেন হয়, গার্ড গুলো এক্সপোজ থাকে, তোমরা সাইলু করো অথবা ড্রেসিং দাও, প্লিজ নেভার ইউজ এনি অ্যান্টিসেপটিক ইন দ্যাট পার্টিকুলার সিচুয়েশন, ইউজ অনলি দ্য নর্মাল সালাইন। ওকে, এটা মনে রাখো। অথবা ডিস্টিল ওয়াটার, স্টেরাইল ডিস্টিল ওয়াটার ইউ ক্যান ইউজ, বাট নো কেমিক্যাল এজেন্ট, এগুলো ইউজ করবে না। তাহলে আমি স্যার এই ক্ষেত্রে কি ইউজ করব ড্রেসিং এর জন্য? আপনি বলেছিলেন স্যার, বোধহয় খেয়াল করতে পারিনি একটু আগে যেটা স্যার জিজ্ঞেস করেছিলেন। নর্মাল স্যালাইন ইউজ, যখন তুমি ভাইটাল স্ট্রাকচার আশেপাশে থাকবে, পার্টিকুলারলি দ্য গার্ড, ফার্স্ট অ্যাবডোমেন হয়েছে অথবা তুমি রেক্টোপেরিয়াল অ্যাবসেস ড্রেন করেছো, কথার কথা বলি, তাহলে কিন্তু শুধু নর্মাল স্যালাইন ইউজ করো, অর স্টেরাইল ডিস্টিল ওয়াটার, নো করোসিভ এজেন্ট ইউজ করবে না। সেটা হলো প্রিন্সিপাল আর কি। কেমন স্যার এই পেশেন্টের ক্ষেত্রে যেটা ওই যে নরমাল স্যালাইন আর কি দিব অ্যান্টিসেপটিক হিসেবে? কেন আমাদের অনেক আছে, আমাদের পভিডন আয়োডিন আছে, ক্লোরহেক্সিডিন আছে, আমাদের হাইড্রোজেন পারঅক্সাইড আছে, আমাদের ইউজল আছে, আমাদের ভিনেগার আছে, ওই যে অ্যাসিটিক অ্যাসিড। তাহলে আমি যেটা প্রয়োজন মনে করি সেটা দিতে পারি, কোনো অসুবিধা নেই। ওকে, এখন এই ডিটেলস প্রত্যেকটা আলোচনা করতে গেলে তোমরা নিজেরা পড়ে নিবা, বই আছে এগুলা,
কোনটা কিভাবে কাজ করে, কোনটা কতদিন, এর কম্পারিজনটা কি, এগুলো পড়ে নিবা। আচ্ছা, স্যার স্যার যদি কোনো সাসপেক্টেড সুডোমোনাস ইনফেকশন থাকে তখন স্যার আমরা কি করবো স্যার? সুডোমোনাসটাকে আমরা যদি সুপারফিশিয়াল হয়, ড্রেসিং ইজ এনাফ, প্রথম কথা। সুপারফিশিয়াল ইনফেকশন যদি হয়, no তুমি একদিন দুই দিন ড্রেসিং করে দেখবে যে পরের দিন ড্রেসিংটা সাদা হয়ে গেছে, বা স্লাব যেভাবে কালার পাই আমরা ওভাবে হয়েছে, গ্রিনিশ সেটা চলে গেছে। কেমন? যদি ডিপ ইনফেকশন হয় আর সিস্টেমিক ম্যানিফেস্টেশন থাকে, তাহলে তোমাকে সিউডোমোনাস রেগেস্টে যে অ্যান্টিবায়োটিক বিফোর কালচার ওগুলা দিতে হবে, দেন কালচার করে অ্যাকর্ডিংলি সেন্সিটিভিটি দিবে। গট ইট? ওকে, তাহলে আমাকে বলো, বডিতে এই যে ইনফেকশনটা হলো, এই ভদ্রলোকের বডিতে ইনফেকশন হলো, বডির কি কি রেজিস্ট্যান্ট মেকানিজম আছে? বডি, প্রশ্ন বুঝেছো না? ওনার একটা বডিতে ইনফেকশন হচ্ছে, সো বডির কি কি মেকানিজম ইনফেকশন প্রিভেন্ট করতে পারে বলো, কুইক ডিসকাশন আছে। Sir, intact skin, teach cellular and humoral immunity. Recording in এগুলো progress. কাজ করে। দেন সেকেন্ড লেয়ার স্যার কমপ্লিমেন্ট সিস্টেম অর আদার যে সিস্টেম গুলো, ফিভার, ইনফ্লামেশন, এগুলো কাজ করে স্যার। থার্ড সিস্টেমে স্যার আমাদের অ্যান্টিবডি, অর্গানিজম স্পেসিফিক। You are muted. Masud, তুমি muted. You are muted. Okay. Sorry. Recording in progress. সোর্সটা কি বলো, কুইকলি বলো, সোর্সটা কোথায়? এই অর্গানিজমের সোর্সটা কই, কোথা থেকে আসলো এটা? সোর্স মেবি সোর্স Gut contamination. পেশেন্টের ওন প্রোডাক্ট হতে পারে, এক্সোজেনাস সোর্স হতে পারে, পোস্ট অপারেটিভ কোনো ফ্যাক্টর হতে পারে। তাহলে আনসারটা সুন্দর করে বলো, তোমাকে এক্সপ্লেনেশন কেউ চাই নাই, তুমি শুধু বলো যে সোর্সেস আর ড্যাশ এন্ড ড্যাশ, বলো কি ড্যাশ। এন্ডোজেনাস, এক্সোজেনাস। ভেরি গুড, দ্যাট ইজ দ্য আনসার। যে একটা হচ্ছে এক্সোজেনাস সোর্স, একটা হচ্ছে এন্ডোজেনাস সোর্স। এখন আমাকে এখানে বলো, আমি কিন্তু একটা স্লাইড দেখাচ্ছি, এখানে কোনটা হয়েছে বলে মনে করো এই রোগীর ক্ষেত্রে, বা কমন কোনটা, কমন কোনটা বলো তো? Endogenous. ভেরি গুড, এন্ডোজেনাসটা হচ্ছে কমন, এক্সোজেনাসটা হচ্ছে নট ভেরি কমন। তাহলে এই রোগীর ক্ষেত্রে কোনটা হয়েছে? দ্যাট ওয়াজ আ পারফোরেটেড অ্যাপেন্ডিক্স অর গ্যাংগ্রিনাস অ্যাপেন্ডিক্স। তাহলে কোনটা অরিজিন? এন্ডোজেনাস। Definitely. So definitely is an endogenous origin. বডির নিজস্ব অর্গানিজম এখানে ইনফেকশন করেছে। তাহলে আমাকে একটু বলতে পারবে এক্সোজেনাস সোর্স কোথা থেকে আসে? স্কিন স্যার।
not common, not common. Hospital environment. Yes, একদম বলেছে এটা অপারেশন থিয়েটার থেকে আসে, হসপিটাল থেকে আসে, এনভায়রনমেন্ট থেকে আসে, সার্জন যদি ইনফেক্টেড হয়েছে এবং যদি কোনো তোমার অপারেশনের আশেপাশে ওপেন ওন নিয়ে কোনো রোগী বা ওয়ার্ড বয় বা অন্যান্য কেউ যদি থাকে তাহলে ওখান থেকে একজনের সোর্সটা আসে। মেইনলি একজনের সোর্স থেকে যদি এটা আমরা বলি হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন, একটা সম্মত এমসিকিউ ছিল, আর মেইনলি হচ্ছে এন্ডোজেনাস। তাহলে আমরা বডির ভিতর থেকে ইনফেকশনটা আছে রাদার দেন এক্সোজেনাস। কেমন? এখন আমাকে বলা হচ্ছে ভেরি সিম্পল একটা কোয়েশ্চেন, হোয়াট ইজ ইনফেকশন? বলো দেখি, ইনফেকশন কাকে বলে? So invasion and colonization of microorganism into the body and it's called infection, sir. তো ইনভেশন আর কলোনাইজেশন হলে ইনফেকশন হবে। Sir, causing cellular injury and elicit a host immune response. ভেরি গুড। হ্যাঁ, এটা তো তার কিছু সিমটম তৈরি করতে হবে। ইনভেশন অফ অর্গানিজম ইনটু দ্য বডি উইথ প্রোডাকশন অফ সিমটম, এটা একদম ওই থার্ড ইয়ারের পড়া। তাহলে তোমার যদি ও ম্যানিফেস্টেশন না করে তাহলে সে কি বলে ওই কমেন্সেল আরো কি কি সব আছে, কলোনাইজার, কন্টামিনেন্ট, বাট নট দি প্যাথোজেন। প্যাথোজেন হইতে হলে তাকে সিমটম প্রডিউস করতে হবে। কেমন? তাহলে এই যে ইনফেকশনের একটা ডেফিনিশন, এটা এটা মনে রাখবে আর কি। তাহলে আমরা আবার আগের জায়গায় আসি। আমরা যখন দেখলাম যে আমার ক্লিনিক্যালি মনে হচ্ছে ওনটা গ্রানুলেটেড, রেডি টু ক্লোজ সেকেন্ডারিলি অর ডিলেড সেকেন্ডারি, হোয়াট উইল ডু? কি করবে তখন? আমি মনে করছি বা আমি তোমাকে বললাম রাউন্ডে এটা কালকে সেকেন্ডারি দাও, তুমি কি করবে? কি করবে? কিছু করবে না? আচ্ছা, আবার সব নিতে হবে ওখানে, অর্গানিজম নাই বা ওই লেভেল নাই, কিন্তু তুমি ওখানে আবার সোয়াব নিবা, সোয়াব নিয়ে কালচার করে দেখবা যে তুমি স্যাটিসফাই কিনা, দেন ইউ পুট দা সেকেন্ডারি ক্লোজার। আমি এটা বলতে চাচ্ছি, হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অফ সেকেন্ডারি ক্লোজার? বলো। করতে হবে তো এটা তোমাকে, তো তুমি প্রতি মাসে 10টা করতেছো সেকেন্ডারি, দেখতেছি কোনোটা লাগে কোনোটা লাগতেছে না, তাহলে কেন লাগতেছে না? আবার কোনোটা লাগতেছে, কন্ট্রাকশন হবে। প্রিন্সিপাল বলো, প্রিন্সিপাল বলো, একটা বলো। হেলদি গ্রানুলেশন টিস্যু আসবে। ওকে, সোয়াপ করলাম, গ্রোথ নাই, গেল, তারপরে আর কিছু? টেনশন ফ্রি রিডিউস হবে স্যার। হ্যাঁ, কি বলছো? বল। টেনশন ফ্রি, সিম্পটমস রিডিউস হবে স্যার। সিম্পটম নাই, টেনশন ফ্রি বলছে একদম। টেনশন ফ্রি করবে কেমনে? টিপ থেকে রিলিজ করতে হবে। বলো, আন্ডারমাইন আর অপারেটিভলি স্যার আমাদের স্কিন যে এজ গুলা আছে, এজ গুলা এক্সট্রিশন করতে হবে। দেন আমাদের গ্রানুলেশন টিস্যু যেগুলো আছে সেগুলো রিমুভ করতে হবে। দেন আন্ডারমাইনিং করে হচ্ছে রিলিজ করে স্যার টেনশন ফ্রি করতে হবে স্যার। আর কিছু? ঠিক আছে, আন্ডারমাইনিং করবো, এজটা এক্সট্রিশন করবো, তারপরে হচ্ছে যে সেলাই দেবো। সেলাই দেওয়ার সময় অন্য কোনো প্রিকশন মেনটেন করবে অর বিফোর সেলাই? এটা বলা হচ্ছে যে নন অ্যাবজর্বার সুচার মেটেরিয়াল ইউজ করতে হবে। এটা ভেরি সিম্পল একটা কোয়েশ্চেন সেকেন্ডারি ক্লোজারের। হ্যাঁ, এটা 4 পয়েন্ট দিতে হবে, প্রোলিন ইউজ করতে হবে, টেনশনলেস হইতে হবে, ব্রেইন দিতে হবে। যদি তুমি দেখবা যে তোমার এটা গ্যাস্ট্রেক্টমি করতে যে ব্লিডিং হচ্ছে না, এটা সেকেন্ডারি দিতে তোমার ওই পরিমাণের চেয়ে বেশি ব্লিডিং হচ্ছে, কারণ সবগুলো গ্রানুলেশন টিস্যু ফ্র্যাজাইল ক্যাপিলারি থাকে, তাই না? এগুলো ম্যাচিউর ফাইব্রোব্লাস্ট থাকে, প্রচুর ব্লিডিং হয়। কেমন? তো সেই জন্য অনেক ক্ষেত্রে ব্রেইন দিতে হয়, আন্ডারমাইন করতে হয়, এসটাকে কাটতে হয়, 4 পয়েন্ট দিতে হয়, নন অ্যাবজর্বার সুচার মেটেরিয়াল দিয়ে করতে হয়, প্রোলিন হলে ভালো, এবং টেনশনলেস করতে হয়। ঠিক আছে কিনা? গ্রানুলেশন টিস্যু স্যার গ্রানুলেশন টিস্যু ওটাই তো হবে কেন স্যার? ওকে, আচ্ছা, গ্রানুলেশন এখানে কথা আছে আবার। গ্রানুলেশন টিস্যু আবার 2 ধরনের আছে, যদিও এগুলো বইয়ে লেখা টাকা নাই। আনহেলদি, হেলদি, ঠিক আছে? তুমি দেখবা যে কিছু গ্রানুলেশন তুমি ঘষো, এটা উঠতেছে না, সো দ্যাট পারফেক্টলি হেলদি গ্রানুলেশন টিস্যু। আর কতগুলো তুমি টাচ করছো, দেখবা যে ব্লিডিং হচ্ছে, ছিঁড়ে যাচ্ছে, এগুলো আনহেলদি টিস্যু। কেমন? অনেক সময় কি এক্সোবারেন্ট গ্রানুলেশন টিস্যু হয়, নর্মাল টিস্যুটা নিচে আছে কিন্তু আনহেলদি কতগুলো উপরে উঠে বসে আছে, এটা করবা। আর তো অনেক সময় তোমাকে যদি এগুলা
তুমি একটু এটাকে কিউরেট না করো, দেখবে যে জোড়া লাগতেছে না। কেমন? তাহলে অনেক ক্ষেত্রে আমাদের একটু কিউরেটাইজ করে দিতে হয়। ও যেটা বলছে ফেলে দিব তা না, একটু সারফেসটাকে রাফ করে নিতে হয় সো দ্যাট এটা ভালো হয়, সো দ্যাট ওজিং হয় পিওর হচ্ছে। তাহলে এগুলো অনেকগুলো ফ্যাক্টর আছে, এটা আস্তে আস্তে করতে করতে শিখে যাবে। কেমন? ঠিক আছে। আচ্ছা, এখন আমাকে বলো, এই যে একটা তুমি অপারেশন করলে এটা ইনফেকশন হবে কি হবে না তুমি কেমনে বুঝবে? কিসের উপর নির্ভর করবে? আই মিন whether the wound will be infected or not, what are the factors that determine the condition? বলো তো দেখি, স্যার এটা স্যার আমরা দেখবো যে কিসের উপর নির্ভর করবে এগুলো? reason for Sir, surgery, হচ্ছে time operation for surgery, site of surgery, any comorbidities, তারপর স্যার প্রিঅপারেটিভ ইনফেকশন, আরো ইম্পর্টেন্ট, হ্যাঁ এগুলো তো তুমি শুধু কমন সেন্স থেকে বললা, ইম্পর্টেন্ট কথাগুলো বলতে হবে। মার্কস পাইতে হলে আমরা যখন রিটেনের খাতা কাটি, এই যে আবার গল্প চলে আসছে, এই যে রিটেনের খাতা নিয়ে গল্প হয়। আমরা দেখলাম এবার মিড টার্মের যারা যে পরীক্ষা দিয়েছে, বিশেষ করে এক্সিলেন্ট খাতা, তাদেরগুলো দেখতে মানে কত খুশি লাগছে। যে বিশেষ করে ডিসিপ্লিনের যারা অর্থোপেডিক্স, নিউরোসার্জারি, ইউরোলজি, যারা জেনারেল সার্জারি যারা, ওদের খাতাটা খুব বেশি ভালো হয় না মিড টার্মে, কিন্তু যারা ডিসিপ্লিনের অনকো সার্জারি, কলোরেক্টাল, ওদের খাতাগুলো এক্সিলেন্ট, মানে মার্কস কাটার কোনো স্কোপ নাই। কিন্তু হয় সেকেন্ড পার্ট এফসিপিএস খাতা কি কি প্রশ্ন করলো, কি উত্তর দিল, কোনো মিল নাই। তাহলে লিখলেই মার্কস পাওয়া যাবে না। তো মনে করো না যে এটা বিসিএস এর খাতা, এটা মনে করার কোনো কারণ নাই। তোমার খাতার মধ্যে যদি মেটেরিয়াল থাকে, উইল গেট দ্য মার্ক। তুমি দেখো এবার কতগুলো ফেল করছে রিটেনে, আর যদি মেটেরিয়াল না থাকে তাহলে মার্কস পাবে না। এমনি লিখে গেলাম 4 পৃষ্ঠা, নো, মেটেরিয়াল থাকতে হবে। বলে মেটেরিয়াল তো বেশি কিছু নাই এখানে। মেটেরিয়াল কি? দ্য অর্গানিজম রিলেটেড ফ্যাক্টর, বলো কিছু একটা যেটা Bacteria load, virulence, antibiotic resistance. ভেরি গুড। হ্যাঁ, এটা হচ্ছে একটা হচ্ছে হোস্ট রেসপন্স। হ্যাঁ, একটা কথা দিয়ে অনেক কিছু বুলাত। একটা হচ্ছে ভিরুলেন্স অফ দ্য অর্গানিজম, তারপর হচ্ছে সাইজ অফ দি ইনোকুলাম, ও যেটা বললো ব্যাকটেরিয়াল লোড, মানে ইনোকুলাম যে ব্যাকটেরিয়া হলো কি একটা হলো না 100টা হলো না 1 কোটি হলো। সো দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। ভাস্কুলারিটি, অথবা তুমি যেগুলো বলছো এগুলো অবশ্যই ইম্পর্টেন্ট। ওখানে কোনো ফরেন বডি আছে কিনা, এবং রোগীর কোনো সিস্টেমে কি ইমিউনোসাপ্রেস কন্ডিশন আছে কিনা, এই জিনিসগুলা কনসিডার করতে হবে। কেমন? আচ্ছা, একটা টার্ম আছে ডিসিসিভ পিরিয়ড, এটা কি বলো তো দেখি। বলতো ডিসিসিভ পিরিয়ড কি জিনিস? এরপরে আমরা একটু অ্যাক্টিভ হতে যে সময় লাগে, হ্যাঁ বলতো কি? স্কিন ব্রিজ করার পরে মানে অ্যান্টিবায়োটিক নিউট্রোফিল আসতে যেরকম সময় লাগে, এটা কিরকম সময় লাগতে পারে আনুমানিক? 3 কতক্ষণ? থেকে 4 ঘন্টা স্যার। ইউজুয়ালি 4 আওয়ার্স। তাহলে এই ডিসিসিভ পিরিয়ডটি ইম্পর্টেন্ট কেন? কারণ Most স্যার chance ডিসিসিভ of পিরিয়ড যদি infection. স্যার আমার পারোপারেটিভ পিরিয়ডে যদি স্যার ডিসিসিভ পিরিয়ড পার হয়ে যায়, তাহলে স্যার আমার অ্যান্টিবায়োটিক স্যার এমআইসি লেভেলের নিচে কমে যাবে। তখন স্যার আমার আবার ব্যাকটেরিয়া দ্বারা স্যার ইমিউনিটি ব্রিচ হবে, আবার ইনফেকশন হওয়ার চান্স থাকবে স্যার। গুড, ভালো বলেছো। তাহলে প্রোফাইলেটিক অ্যান্টিবায়োটিকটা যে আমরা দিব, যে একটা প্রশ্ন ছিল, আমি ওটা একটু বলতে চাচ্ছিলাম যে এক এক বই স্যার আমরা একটু ওই মানে এই তোমারটা তো এটা শেষই হয়ে গেল, একটা কেস দিয়ে খুব তুমি সুন্দরভাবে মানে পুরো সিনারিওটা নিয়ে আসছো এসএসআই। তো হ্যাঁ, এবার এখনকার যে অ্যান্টিবায়োটিক পার্টটা আমরা ডক্টর আরিফ থেকে আমরা শুনবো, তুমি জাস্ট ওইটা বলো এখন, ঠিক আছে? ওকে, আমি যেটা বলতে চাচ্ছিলাম স্যার, এটা ইম্পর্টেন্ট যে ডিসিসিভ পিরিয়ড ইম্পর্টেন্ট হচ্ছে প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিকের সাথে, যেটা আরিফ সুন্দর করে বলবে আরো। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আইডিয়াল টাইম টু ইন্ট্রোডিউস দ্য প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক, তোমাদের কনফিউশন হতে পারে, এক এক বই এক এক রকম আছে। কোনো জায়গায় আছে বোঝা এট দ্য টাইম অফ ইনসিশন, কোনো জায়গায় আছে এট দ্য টাইম অফ ইন্ডাকশন, কোনো জায়গায় আছে এট দ্য টাইম অফ ইন্টিউবেশন, কোনো জায়গায় আছে 30 মিনিটস বিফোর সার্জারি। কেমন? সো তুমি যে কোনোটা এক্সপ্লেন করতে পারো, বাট বেসিক কথা হচ্ছে আমি যতক্ষণ অপারেশন করব, আমার অ্যান্টিবায়োটিক কনসেন্ট্রেশন টিস্যু লেভেলে এমআইসি থেকে, এমআইসি বুঝতো, এর চেয়ে যেন বেশি থাকে। হ্যাঁ, তাহলে আমার অ্যান্টিবায়োটিক চোজের ক্ষেত্রে, আচ্ছা একটু কত প্রশ্ন করে বলি, সেকেন্ড প্রোফাইলেকটিক কি দেওয়া লাগতে পারে? যদি জি স্যার, লাগতে পারে স্যার, যদি প্রলং সার্জারি হয়, আর যদি স্যার মেসিভ হেমোরেজ যদি হয়, এই দুই ক্ষেত্রে স্যার দিতে হবে। কিন্তু দেখা গেল আমি একটা ক্লিন গল ব্লাডার করতেছি, ফুটা হয়ে গেল, তখন
তখন স্যার দিতে হবে স্যার আমার হ্যাঁ, তাহলে আনএক্সপেক্টেড কন্টামিনেশন। অ্যানোরোবিক কাভারেজ দিতে হবে স্যার যদি গ্রস স্পিলেজ হয় তখন তো আনএক্সপেক্টেড কন্টামিনেশন আমার এক্সপেকটেশনে ছিল না, কিন্তু আনএক্সপেক্টেড কন্টামিনেশন হয়ে গেল, তাহলে দিতে হবে। আর কখন দিতে হবে? তুমি মনে করো যে তুমি ইনসিশন দিলা কোথায়, জিফয়েড প্রসেস থেকে সিমফাইসিস পর্যন্ত, এভরিথিং ইজ আউটসাইড, তখন দিতে হবে কিনা? হ্যাঁ, তখনও দিতে হবে। যখন অপারেটিভ এরিয়া সারফেস এরিয়া অনেক বড় হবে, ইভাপোরেশন হয়, সো অ্যান্টিবায়োটিক লস্ট উইথ ইভাপোরেশন টিস্যু ফ্লুইড যাচ্ছে। তাহলে যদি এক্সেসিভ ব্লিডিং হয়, লং অপারেশন হয়, বইতে বলা আছে যে 4 আওয়ার্স। স্যার আমরা তো সাধারণত 2 আওয়ার্স প্র্যাকটিস করি, স্যার আপনি কত দেন? আমি 2 আওয়ার্সের বেশি হলে সেকেন্ড ডোজটা দিই। হ্যাঁ, তাহলে এটা মনে রাখতে হবে, 2 আওয়ার্সের বেশি হলে আমরা একটা সেকেন্ড ডোজ দিব যদি বেশি ব্লিডিং হয়, সারফেস এরিয়া অনেক বড় হয়, এবং যদি আনএক্সপেক্টেড কন্টামিনেশন হয়, অর্গানিকটা ওপেন হয়ে যায়, তাহলে তাহলে আমি কি তাহলে এখানে শেষ করবো স্যার? হ্যাঁ, এখন আমরা ডক্টর আইব থেকে অ্যান্টিবায়োটিকের পার্টটা একটু শুনি, তারপর আমরা একটু মানে কোশ্চেন আনসার শুনে যাবো। থ্যাংক ইউ প্রফেসর মাসুদ করিম। মানে একটা সিঙ্গেল একটা পেশেন্ট দিয়ে অ্যাপেন্ডিসেক্টমি দিয়ে মোটামুটি সার্জিক্যাল সাইট ইনফেকশনের অনেক স্পেকট্রাম কভার করেছেন। এটা আরো অনেক আলোচনা আছে, তাহলে আমরা হয়তো আরেকদিন করবো আর কি স্যার। এটা শেষ করে দিয়েছে। এবং এটা স্যার এটা আমরা আবার এমবিবিএস হসপিটালে দিয়েছি আমাদের এখানে। আচ্ছা, ওকে ওকে।